আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার আছি তোমাদের সামনে। আমার রচিত প্রমাণ করো আর্থিক অবস্থার বিবরণী তুমি বস মাত্র 4টি অঙ্কে এই সিরিজের আলোচনা নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, আর্থিক অবস্থার বিবরণীকে মাত্র 4টি অঙ্কে কিভাবে শেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার আছি তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল ধারাবাহিক প্রোগ্রাম অর্থাৎ প্রমাণ করো আর্থিক অবস্থার বিবরণীতে তুমি বস মাত্র 4টি অঙ্কে হিসাব বিজ্ঞান শিখি। এই পর্বে আর্থিক অবস্থার বিবরণী শিখে এই পর্বে আমরা লেভেল 3 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। আর সেক্ষেত্রে আমরা আলোচনা করব এখানে যে সমন্বয়গুলো দেওয়া আছে। পূর্বেকারে আমরা বিলম্বিত বিজ্ঞাপন পর্যন্ত করেছি, এবার আমরা যে সমাধান করব সেটা 4 থেকে শুরু করব ইনশাআল্লাহ 15 মিনিটের মধ্যে বা যতটুকু করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এবার দেখি এখানে কি বলা আছে। এখানে বলা আছে মোট কুরিন। আপনারা আসলে দেখতে পাবেন এই বইগুলোর প্রত্যেকটা এন্ট্রি যেভাবে ঘুরাই আপনাদের সমস্যা হয় পরীক্ষার সময়, সেটা নিয়ে আলোচনা করছি। এক একটা ধাপে এক একটা লেভেলে এক একটা বিষয়ে গুরুত্ব দিয়েছি। এখানে দেখবেন লেখা আছে মোট কুরিন 8,000 টাকা। এটা নিয়ে যে কতজনে আমাকে প্রশ্ন করছেন এর আগে, আপনারা যারা এখন এই ভিডিওটি দেখবেন বা করছিলেন তারা কিন্তু এখন মনে পড়বে আপনাদের। তো প্রিয় শিক্ষার্থী, দেখে রাখি এখানে বিষয়টি কী বা কেনই এটাকে অন্তর্ভুক্ত করা হলো। দেখেন বলা আছে মোট কুরিন 8,000 টাকা। তাহলে মোট কুরিন 8,000 টাকা, এর কথার মানেটা কি? এর কথার মানে হলো, দেখেন আপনারা এখানে রেয়ামিয়ে দেখতে পাবেন, রেয়ামিয়ে দেখবেন একটি কুরিন দেওয়া আছে। কুরিনের সামনে দেওয়া আছে আপনার 3,000 টাকা এবং কুরিন সঞ্চিতি দেওয়া আছে 2,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে মোট কুরিন যদি আপনার এখানে কুরিন দেওয়া 3,000 টাকা আর এখানে বলছে মোট কুরিন হতে পারবে 8,000 টাকা। এখন যারা একটু দুর্বল স্টুডেন্ট আমি জানি, তারা কি করে যে কুরিন দেখছে এখানে 8,000 টাকা, সুতরাং 3,000 আর 8,000 11,000 বানাই ফেলবে, যেটা আপনারা করে থাকেন, আমি দেখছি এতদিন আগে। তো এখানে কথাটা একটু সুন্দর করে পড়তে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের এখানে বলছে কি প্রশ্নে। তাহলে দেখেন কুরিন প্রথমত 3,000 টাকা আমরা নিলাম, সমাধান দেখছি। এরপরে দেখেন নতুন কুরিন যোগ হয়েছে 5,000 টাকা। তাহলে নতুন কুরিন কোথা থেকে আসলো? কারণ বলা আছে মোট কুরিন সে হতে পারবে 8,000 টাকা। কত টাকা হতে পারবে? 8,000 টাকা হতে পারবে। তাহলে আমার যদি আগের কুরিন পুরাতন কুরিন 3,000 দেওয়া থাকে, তাহলে 8,000 মোট কুরিন 8,000 হইতে আর আমার কত টাকা নতুন কুরিন কত হবে? 5,000 টাকা হবে। অর্থাৎ এর আগে যত অঙ্ক করছেন সেখানে কিন্তু এরকম বলা ছিল যে নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন 5,000 টাকা ধার্য করা হবে। এই যে 5,000 টাকা ধার্য করা হবে, এটা না বলে শুধুমাত্র একটু ঘুরিয়ে দিছে। এই জন্যই আপনারা কি করেন, একদম হিসাব বিজ্ঞান অনেক কঠিন হয়ে গেছে। আজকে কোশ্চেনটা না অনেক হার্ড হয়ে গেছে, এইসব কোশ্চেন শুরু করে দেন। তো একটু ভাববেন, চিন্তা করবেন, তাহলে যত রকমই ইনশাআল্লাহ পারবেন, আমার আশা, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এরপর দেখেন এটা গেল। তাহলে নতুন কুরিনের কাজ কি আমরা জানি, একবার খরচে বিশ্বদায় বিবরণীতে নিব, আর একবার আমরা দেনাদার থেকে বাদ দিব, অর্থাৎ প্রাপ্য হিসাব যে আছে সেখান থেকে বাদ দিব। এরপর দেখেন D20টা দেখেন, কুরিন সঞ্চিতি আরও 5,000 টাকা বৃদ্ধি করতে হবে। এটা আবার কী বোঝাচ্ছে দেখেন, আরও 5,000 টাকা বৃদ্ধি করতে হবে, মানে যা আছে তার থেকে আরও 5,000 টাকা বৃদ্ধি করতে হবে। এই যে কথা আরও বা এত টাকা দিয়ে, এরকম কথাগুলো থাকে, এত টাকা দিয়ে বৃদ্ধি করতে হবে বা আরও 5,000 টাকা, এদের বলছে কি আগের যা আছে আরও 5,000 টাকা যোগ করতে হবে। তা দেখি আমাদের আগের কুরিন সঞ্চিতি কত ছিল? আগের কুরিন সঞ্চিতি ছিল 2,000 টাকা। তাহলে আমাদের আরও 5,000 টাকা যোগ করতে হবে। সুতরাং কত টাকা হবে? কুরিন সঞ্চিতি হবে আমাদের 2,000 আর 5,000, নতুন কুরিন সঞ্চিতিটি হবে 7,000 টাকা। ক্লিয়ার বন্ধুরা? আমি আবারও বলছি, পুরাতন কুরিন সঞ্চিতি ছিল 2,000 টাকা, যেটা আপনার আগে আমরা দেখছি। তাহলে বলতে পারেন যে এই 2,000 টাকা কেন? হ্যাঁ, এটা পুরাতন সঞ্চিতি ঠিক আছে, কিন্তু এই পুরাতন সঞ্চিতি ওই 2,000 কিন্তু বলছে নতুন সঞ্চিতি যেটা হবে সেটা আগের সঞ্চিতি যা থাকবে তার সাথে আরও 5,000 যোগ করতে হবে, এই জন্য কিন্তু 7,000। তার মানে আবার এটা না যে পুরাতন সঞ্চিতি ওখানে যোগ করে দিয়েছে, তাই এখানে কেন দিলাম। কথাটা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি যে নতুন কুরিন সঞ্চিতির পরিমাণটা তারা বলে নেই। আমি আবার বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, এরা বলছে এরকম বলতে পারতো যে নতুন কুরিন সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি 7,000 টাকা ধরতে হবে বা ধার্য করতে হবে, এরকম কিন্তু বলে নাই। তারা বলছে আগের যা আছে নতুন যে সঞ্চিতির হবে তার সাথে সেটা হবে আগেরটার সাথে আরও 5,000 যোগ করে, এটা বলছে। তাহলে নতুন কুরিন কত? 7,000 টাকা। মনে হয় বুঝতে পারছেন। না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি আগেই বলছি কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি। যদি আপনারা কমেন্ট না করেন আমি কেমনে বুঝবো যে আপনি বুঝেন বলেন? আমরা এই সমস্ত পরিশ্রম আপনাদের জন্য।
তো সুতরাং আপনারা যেটা লাগবে সেটা আমার কাছ থেকে চেয়ে নেবেন ইনশাল্লাহ। তাহলে এবার বুঝলাম যে নতুন কুরিন 7,000 টাকা কীভাবে হলো, আর নতুন কুরিনের কাজকে আমরা জানি দেনাদার থেকে বাদ, আর নতুন কুরিন বা যে কুরিনটা থাকে সেটার সাথে যোগ, তাহলে 8,000 আর 7,000 15,000 টাকা। এরপরে দেখবো বাকি কি করতে হয় ইনশাল্লাহ। আমাদের এখানে এতটুকু ছিল, তবে আমি একটু আরও এখানে কিছু বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের এই কুরিন নিয়ে যত ঝামেলা সেটা দূর হয়। আচ্ছা, যদি বলা থাকতো ধরেন যে এখানে কুরিন সঞ্চিতি 5,000 টাকা দিয়ে বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু একই নিয়ম। যদি বলতো কুরিন সঞ্চিতি 5,000 টাকায় বৃদ্ধি করতে হবে, আবার আমি একটু বলে দিচ্ছি, যদি বলতো টাকায় বৃদ্ধি করতে হবে, দেখুন যে কথাটা কি বলছে, টাকা না, এখানে টাকা না দিয়ে যদি আমি দিই টাকায় বৃদ্ধি করতে হবে, টাকায় দ্বারা বোঝাচ্ছে কি যে আগের যা আছে সে এখন আমাদের 5,000 পর্যন্ত নিতে হবে। তাহলে আপনার নতুন কুরিন কত হইতো, আগে যেহেতু আছে আমাদের কত 2,000, কুরিন সঞ্চিতি কত ছিল 2,000 ছিল, আগের কুরিন সঞ্চিতি কত ছিল একটু দেখে নিচ্ছে, আগে ছিল 2,000। তাহলে বলছে নতুন কুরিন সঞ্চিতি, এটা তো পুরাতন কুরিন সঞ্চিতি 2,000, বলছে নতুন কুরিন সঞ্চিতি যদি 5,000 টাকায় বৃদ্ধি করো, মানে আগে 2,000 আছে এখন 5,000 পর্যন্ত নিতে হবে, তাহলে নতুন আমাদের যোগ হবে কত 3,000 টাকা। জাস্ট এরকমই, এই 5,000 টাকায় অন্তঃস্থ যদি থাকতো, টাকাটা কয়কারা অন্তঃস্থ থাকতো, তাহলে টাকায় মানে এই পর্যন্ত হবে, এর বেশি না। তার মানে এরকম না 5,000 টাকা আপনি বাড়াই দিবেন, তখন আবার 3,000 টাকা বাড়াতে হবে। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি বারবার বলছি কমেন্টের কোনো বিকল্প নেই, স্যারদের কাছ থেকে চেয়ে নিতে হবে, এটা হচ্ছে বড় কথা। ব্যস্ত আমরা থাকবোই, তারপর আপনাদের কাজের জন্য আপনাদের জানার আগ্রহ থাকে, আমরা অবশ্যই আপনাদের জানাবো, যখন সময় পাই ইনশাআল্লাহ জানিয়ে দেবো। এরপরে আসি আমরা পরবর্তী এন্ট্রিতে নিয়ে, চালানি কারবারে প্রেরিত পণ্য 20,000 টাকায় বিক্রি হয়েছে, কথাটা ক্লিয়ার করি। আমি এটা নিয়ে প্রথম ভিডিওতে আলোচনা করছি, জানি না কি কতটুকু দেখছেন বা বুঝছেন, আমি আবার বিস্তারিত আলোচনা করব। চালানি কারবারে প্রেরিত পণ্য 20,000 টাকায় বিক্রি করা হয়েছে, বিক্রয় প্রতিনিধির কমিশন 10%। এই বিষয়টি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, মনে করেন আপনি যেটা আগে উদাহরণ দিচ্ছি ওটাই আবার রিপিট করব। মনে করেন আপনি রাজশাহীতে আম উৎপাদন করেন, আম উৎপাদন করছেন 12,000 টাকার আম উৎপাদন করছেন, যেটা আমাদের এখানে অঙ্কটা দেওয়া আছে 12,000 টাকা। 12,000 টাকার আম আপনি উৎপাদন করছেন, সেটা আপনি রাজশাহীতে বিক্রি করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে রাজশাহীতে বিক্রি করতে পারছেন না, এখন আপনি ঢাকায় কোনো প্রতিনিধি আপনি প্রেরণ করবেন, যে প্রতিনিধি আপনার এই 12,000 টাকার পণ্য তারা বিক্রি করে দিবে। এখন তারা এই প্রতিনিধিরা কেন বিক্রি করবে বলেন, আপনার পণ্য কেন বিক্রি করতে যাবে? অবশ্যই এই কারণে যাবে যে বিক্রি যত বেশি করবে তার উপরে তারা 10% কমিশন পাবে। অর্থাৎ আপনি কিন্তু বলে দেন নাই যে 20,000 টাকা বিক্রি করতে হবে, আপনি শুধু বলেছেন যে আমি 12,000 টাকার আম পাঠিয়ে দিলাম, এরকমই বলছেন যে আমি 12,000 টাকার আম পাঠিয়ে দিলাম, যত বেশি বেচতে পারো বেচো, সেখান থেকে তুমি 10% কমিশন পাবা। তাহলে দেখেন বিষয়টা কী দাঁড়ায় গেল। তাহলে এখন চালানিকার প্রেরিত পণ্য এত বিক্রি হয়েছে কত, 12,000 টাকার পণ্যটা 20,000 টাকায় বিক্রি হয়েছে। তাহলে দেখুন এখন 20,000 টাকা বিক্রি হয়েছে, তার মানে কি উৎপাদনকারী, আমরা যেটা মনে করি যে বিক্রয় যেটা হয় সেটাই তো উৎপাদনকারী পায়, তাহলে তো 8,000 টাকা লাভ হওয়ার কথা, তাই না? কিন্তু না, কেন না সেটা বোঝাচ্ছি। 20,000 টাকা বিক্রি হয়েছে ঠিক আছে, কিন্তু এই যে বিক্রয় প্রতিনিধি যারা আছে তারা তো আর এমনি কাজ করবে না, সেটা আগেই বলে দিচ্ছি। এই যত টাকায় বিক্রি করবে তার উপরে তারা 10% পাবে। তো যখন তারা 10% পাবে, তখন 20,000 টাকার উপরে যদি আমরা 10% ধরি, তখন 2,000 টাকা চলে যাবে। তাহলে যার আম উৎপাদনকারী 12,000 টাকার জায়গায় সে পাবে 18,000 টাকা। তাহলে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 6,000 টাকা লাভ হয়েছে। কারণ কি, সে কমিশন টমিশন দেওয়ার পরেও সে 18,000 টাকা পাচ্ছে, 12,000 টাকার পণ্য পাঠিয়ে 18,000 টাকা পাচ্ছে, সুতরাং 6,000 টাকা লাভ হয়েছে। এই লাভটাকে আমাদের দেখাইতে হবে অপরিচয় আয়ের মধ্যে। আমরা একটু দেখিয়ে দেবো আপনাদের যাতে কষ্ট না হয়। চালানি কারবারে মুনাফা 6,000 টাকা, কোথা থেকে আসছে বুঝতে পারছেন। এখন আমি যে টাকাটা পাবো, যার কাছে আমরা এই যে 18,000 টাকা পাবো, তার নাম হয়েছে কি, যেটা আমরা জানি যে চালানি প্রতিনিধির নিকট পাওনা 18,000 টাকা, চালানির প্রতিনিধির নিকট 18,000 টাকা। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ, কারণ কমেন্টসের কোনো বিকল্প আমি সবসময় বলি। অলরেডি 9 মিনিট হয়ে গেছে, যদি সামনের এন্ট্রিটা ছোটো হয় তাহলে করব, আর যদি মনে করি বেশি বড় তাহলে করব না, আগামীতে
আগামী ভিডিওর জন্য রেখে দেবো। তো দেখি আমাদের সামনের এন্ট্রিটা কতটুকু হবে বা বেশি আলোচনা আছে কিনা। না, একটু ছোটই আছে, তার চেষ্টা করি এটা শেষ করে দিতে, যেহেতু পরবর্তী এন্ট্রিটা বড় আছে, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে আপনারা অংশটা দেখছেন সেটি হচ্ছে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এই যদি কথাটা বলে তাহলে মনে করবেন এখানে ঘোষিত লভ্যাংশ, অর্থাৎ ঘোষণা করা হয়েছে 10%, সে ঘোষণা করছে 10% লভ্যাংশ প্রদান করবে। তাহলে মূলধন কত খুঁজে দেখতে হবে আমাদের অঙ্কের মধ্যে, আসলে মূলধন কত আছে। কোথায় গেল মূলধন? একটু দেরি হচ্ছে কারণ অঙ্ক একটু বড়, এই জন্যে। আচ্ছা, চোখেও কিছু দেখছি না, সেই প্রথমবার ভিডিওর মতো কথা। হয়তো বা আপনারা দেখে ফেলবেন, আর রাত হচ্ছে তো প্রায় এখন 2টার কাছাকাছি, এই জন্য ঘুম পাচ্ছে। তারপর ভিডিও করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। দেখেন এখানে 6 লাখ টাকা আছে। কত লাখ টাকা আছে? 6 লাখ টাকা আছে। তাহলে 6 লাখের উপরে 10% সে কী পাবে? সে যে শেয়ার মূলধনের উপরে 10% ঘোষণা করা হয়েছে লভ্যাংশ, মানে লভ্যাংশ পাবে। তা আমরা জানি কোনো লভ্যাংশ ঘোষণা করে সেটা হচ্ছে ঘোষিত লভ্যাংশ, আর ঘোষিত লভ্যাংশ কোথায় যায়? রক্ষিত আয় বিবরণীতে যাবে। সুতরাং এখন দেখেন এই যে নতুন একটি পার্ট, আমরা জানি যে দ্বিতীয় পত্রে সংরক্ষিত বিবরণী বা রক্ষিত আয় বিবরণী, এটা সুন্দরভাবে শিখতে হবে। এই অঙ্কর মধ্যেও এটার বিস্তারিত নাই, কারণ এটার বিস্তারিত অনেক লম্বা আছে এবং এর জন্য এটার জন্য 2টি পার্ট আছে। প্রিয় শিক্ষার্থী, আমি এটা দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ, অথবা আই বাটনে দিয়ে দিব, বা যে কোনো জায়গায় এটা আমি দিয়ে দিব, বা স্ক্রিনেও দিতে পারি। তো যেখানে আমি দিব সেখান থেকে দেখে নেবেন। আর যারা একদম নতুন যে এই ভিডিও দেখছেন, আগে কখনো করেননি, তারা বলবো ওই 2টা ভিডিও দেখে তারপর আসবেন, তাহলে অনেক ভালো বুঝবেন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখি যে এই যে ঘোষিত লভ্যাংশ আপনারা দেখতে পাচ্ছেন 60,000 টাকা, কীভাবে 10% ধরা হয়েছে। আমি আবার বলছি 10% ধরে 60,000 টাকা হয়। আমি আবার একটু ক্লিয়ার করছি, কারণ রেয়ামির সাথে মিল আছে কিনা। রেয়ামিরে বলছে, হ্যাঁ দেখেন 6 লক্ষের উপরে 10%। আমি আগেই বলছি 6 লক্ষের উপরে 10% ধরবে। আমরা জানি যে 10% মানে 100 বাদ, তো 6 লক্ষের উপরে 100 বাদ দিয়ে 60,000 টাকা। তো 60,000 ঘোষিত লভ্যাংশ। তো ঘোষিত লভ্যাংশ কোথায় যায় আমরা তো অলরেডি জেনেই ফেলেছি যারা ইতিমধ্যে, কারণ এগুলো হচ্ছে সাজেশন বুক, এর আগে কিন্তু অনেকেই অনেক অঙ্ক করছেন, জানেন। এরপর দেখি এই যে দেখতে পাচ্ছি আমরা চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থাগুলির মধ্যে, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাদের মধ্যে ঘোষিত লভ্যাংশ 60,000 টাকা। বুঝতে পারছি ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখি আমাদের সমন্বয়টি কী আছে। এরপরে সমন্বয় আছে নিট ল্যাবের 10,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। আমি আবার বলছি এই টাইপের যেগুলো আছে সব যাবে। কোনো তহবিলে যদি কিছু স্থানান্তর করা হয়, আমি আবার বলছি কোনো তহবিলে কোনো কিছু স্থানান্তর করা হবে, অবশ্যই সেটি একবার যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, আর একবার যাবে আপনার যে সঞ্চিত উদ্বৃত্ত। আমি আবার দেখিয়ে দিচ্ছি, একবার যাবে সংরক্ষিত আয় বিবরণীতে বাদ পাশে, অর্থাৎ প্রারম্ভিক যে এখানে যে বাদ পাশ আছে, বাদ মানে বিয়োগ করতে হয়, সে পাশে যাবে। যে কোনো সঞ্চিতির স্থানান্তর এখানে যাবে। আর আমরা যদি আপনার দায় মালিকানার শর্ত দেখি, সেখানে হচ্ছে এই যে দেখুন এখানে সঞ্চিত তহবিল যেটা রেয়ামিয়ে দেওয়া ছিল 80,000 টাকা, আর নতুন সঞ্চিত তহবিল স্থানান্তর হয়েছে 10,000 টাকা, সমস্যা 90,000 টাকা। অর্থাৎ যে কোনো সঞ্চিত যদি স্থানান্তর হয় সেটা একবার যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, আর একবার যাবে ওই সঞ্চিতির সাথে যোগ হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখি এরপরে আমাদের এন্ট্রিটা কী আছে। এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ, যেহেতু 14 মিনিট হয়ে গেছে। সামনের এন্ট্রিটা একটু ভালো মতো বুঝাইতে হবে। আর এই সম্পর্কে কিন্তু আমি আবার বলছি, আর্থিক অবস্থার বিভিন্ন রূপে আমার অলরেডি এগুলো ছাড়াও এই যে টাস্ক টু গেট আ প্রেসেন্ট অ্যাকাউন্টিং অর্থ প্রমাণ করে আর্থিক অবস্থার তুমি বস, এই বই ছাড়াও আমার প্লেলিস্টে কিন্তু প্রায় 25 থেকে 30টার মতো ভিডিও আছে আর্থিক অবস্থার বিভিন্ন, যেটা সর্বোচ্চ ভিডিও ইউটিউবের। আপনি বলতে পারেন ইউটিউবে কোনো ইউটিউব নাই যে আমার মতো এরকম আর্থিক অবস্থার বিভিন্ন ভিডিও বেশি দিয়েছে। তো সবগুলো ভিডিও দেখার জন্য মানে আপনাদের অনুরোধ করা হলো।
আর ভালোবাসার খাতিরই করা, তো ভালোবেসে একটি লাইক বাটনে লাইক দেন আর কমেন্টে কমেন্ট করুন। আর ভালো যে পাশে দেখেন না সাবস্ক্রাইব, ওখানে একটু হিট করে দিন, দেখুন কি আসে। যদি বেল আসে বেলটা অন করে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।